প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে জানাবো। আদানি 2 ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জামায়াতের। এবং সর্বশেষ জানাবো বিএনপির 6 নেতাকে বহিষ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় 1.25 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার দুপুর 2টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। এখন বিএনপি কি করবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফর্মে আলোচনা পরে পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। প্রতিনিধি দল ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চান বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও জানান দলটির প্রভাবশালী এই নেতা। এদিকে বৃহস্পতিবার 17 এপ্রিল বিকেল 3টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2 বৈঠক সহ সার্বিক বিষয়ে মঙ্গলবার রাত গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পৃথক 2 বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা ঠিক করা হয়। সংশ্লিষ্ট নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিয়ে যান তারা, কিন্তু বৈঠকে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন বাংলাদেশ এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। 2 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কে নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলো আলোচনায় আসবে। মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শেষে ঢাকা সফর করার কথা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতে দেশের সচিব ঢাকা সফরে আসছেন। জানা যায়, প্রায় 15 বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে পাকিস্তান ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার বিদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আগামীকাল ঢাকা আসছেন। ওই কর্মকর্তা বলেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনায় সময় পারস্পরিক স্বার্থের সব বিষয়ে আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে। তিনি আরো বলেন, এত দীর্ঘ বিরতির পর আগে থেকে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া কঠিন, তবে ব্যাপক ভিত্তিক আলোচনা হবে। পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান এই বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি বাসুসকে বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক বিবেচনায় বাংলাদেশ রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। তুলাকে প্রধান পণ্য হিসেবে উল্লেখ করে পাকিস্তান তুলা সরবরাহ করতে আগ্রহী। কমিশনার বলেন, পাকিস্তান যেহেতু আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, তাই পরিবহন খরচ কম হলে বাংলাদেশের জন্য পাকিস্তানের মাধ্যমে আমদানি অন্বেষণ করার সুযোগ রয়েছে। সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে হাই কমিশনার খান বলেন, ফ্লাই জিন্নাহ ছাড়াও শিয়ালকোটে অবস্থিত আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের কাছে আবেদন করেছে। তিনি বলেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে ঢাকায় কার্যক্রম শুরু করার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে এয়ার সিয়াল অনুমোদন পাওয়ার 2 মাসের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, সরাসরি বিমান সংযোগ পর্যটন বৃদ্ধি এবং 2 দেশের জনগণের মধ্যে যোগাযোগে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের মধ্যে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে হাই কমিশনার বলেন, সারা বিশ্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয় বিদ্যমান থাকে, তবে বর্তমান সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করা উচিত নয়। ঢাকার অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ বৃহস্পতিবার এফওসি এর পরে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আমরা এই সফরের তারিখ চূড়ান্ত করছি, তবে সফরটি এপ্রিলের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শেষ এফওসি 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল। আদানির 2 ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে, ফলে 2 ইউনিট থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতায় ফিরে এসেছে বিদ্যুৎ কেন্দ্রটি। সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি গ্রুপ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে প্রায় 739 মেগাওয়াট, অপর ইউনিট থেকে 637 মেগাওয়াট সহ মোট 1376 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটিতে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে 1400 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে গত 8 এপ্রিল একটি ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে দৈনিক 750 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। তবে একই কারণে এই ইউনিটটি শুক্রবার রাত 1টার দিকে অচল হয়ে গেল। কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার সন্ধ্যায় প্রথম ইউনিট উৎপাদনে ফেরে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জামায়াতের। সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা এবং নতুন শিল্প গ্যাস দাম প্রতি ইউনিট 33% বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, নতুন শিল্প প্রতি ইউনিট গ্যাসের দাম 33% বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন 30 টাকা পরিবর্তে 40 টাকা পরিশোধ করতে হবে। সরকারের সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে। দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যেও আশার সঞ্চার রয়েছে। বিগত সরকারের শাসন আমলে শিল্প বান্ধব পরিবেশ না থাকায় নতুন শিল্প গড়ে ওঠেনি। বর্তমানে অনেকেই নতুন শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এমত অবস্থায় নতুন শিল্প গ্যাসের দাম 33% বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা ছাড়া আর কিছুই নয়। এতে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে। তাই নতুন শিল্প বিকাশের স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। গোলাম পারওয়ার বলেন, অন্যদিকে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বৃদ্ধির সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরো বাড়বে। সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণেরই রান্নার কাজে ব্যবহার করা থাকে। এই মূল্য বৃদ্ধি সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে। কাজে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির ও সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারকে সরে আসা উচিত। বিবৃতিতে তিনি বলেন, দেশে নতুন শিল্প বিকাশের স্বার্থে গ্যাসের দাম 33% এবং সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। বিএনপির 6 নেতাকে বহিষ্কার। সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির 6 নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অর্থনৈতিক কার্যকলাপের জেরে তাদের বহিষ্কার করা হলো। বহিষ্কারকৃতরা হলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, সাবেক সদস্য নজরুল ইসলাম লেবু, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাইফুল ইসলাম মিঠু মীর, সাবেক সদস্য সচিব আবুল কালাম শিকদার ও সাবেক সেক্রেটারি আনিসুর রহমান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।